हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ পদ্ধতি নিয়ে। অর্থাৎ অনেকে কনফিউশন রয়েছেন যে এই অন্নপূর্ণা ভান্ডারে যে একটা পারিবারিক যে তথ্য সংগ্রহের জন্য যে ফর্ম বার হয়েছে, যেখানে ফর্ম ফিল আপের অনেক কিছু কলাম রয়েছে এবং 12টা পেজ রয়েছে, এবং এখানে পরিবারের নিজে যে ফর্ম ফিল আপ করবে অর্থাৎ আবেদন করবে, তার সাথে সাথে বাকিদেরও তথ্য কিন্তু দিতে বলা হয়েছে। তো কীভাবে ফর্মটি ফিল আপ করবেন, কারা আবেদন করতে পারবে, কি কি ডকুমেন্টস লাগবে, অনলাইন আবেদন পদ্ধতি রয়েছে কি না, সেই সমস্ত তথ্যগুলো এক এক করে শেয়ার করব। এবং এই ফর্মটি কোথায় পাওয়া যাবে সেই তথ্যটাও কিন্তু আপনাদের ভিডিওর শেষে বলে দেবো। তো সকলে ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, ফুল প্রসেস একদম বাংলাতে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত স্কিম রয়েছে বা যে কোনো নিউজ আপডেট নোটিফিকেশান সংক্রান্ত তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা একদম কথা না বাড়িয়ে ডিটেলস আমরা ফর্মের মধ্যে যাব, সেখানে কি কি বলা রয়েছে এবং কি কি ডকুমেন্টস লাগবে, কি কি তথ্য দিতে বলা হয়েছে, সমস্তটাই এক এক করে আলোচনা করছি। তো দেখুন, প্রথমত যে বিষয়টি না বললেই নয়, সেটা হচ্ছে এখানে বলা রয়েছে যে অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এখানে বলা রয়েছে যে প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, অর্থাৎ এখানে টিক বা চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স এবং ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ কিন্তু বাধ্যতামূলক, এটাও কিন্তু বলা হয়েছে। তো এখানে যে ফর্মটি ফিল আপ করবেন, এখানে প্রথমত হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার তথ্য দিতে হবে এবং তার সাথে সাথে বাকিদেরও তথ্যগুলো রাখবে, অর্থাৎ যতজন একটা ফ্যামিলির মধ্যে বিলং করছেন সমস্ত জনেরই। তো প্রথম যেটা বলা রয়েছে যে নম্বরে বলা রয়েছে পারিবারিক পরিচয়, এবং পারিবারিক পরিচয়ের মধ্যে প্রথম যেটা 1 নম্বর রয়েছে সেটা হচ্ছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি। এখানে পুরো নামটা লিখতে হবে আপনাকে, যে নাম থাকুক সেটা কী হিসাবে লিখবেন না, আধার কার্ড অনুযায়ী, অর্থাৎ আপনার আধার কার্ডে যেমন নাম রয়েছে, মিডিল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, সমস্ত কিছুটাই কিন্তু আধার কার্ড হিসেবে করবেন, কোনোভাবে আলাদা কোনো করতে যাবেন না। নেক্সট 2 নম্বর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে জন্ম তারিখ। এখানে জন্ম তারিখটা কোনোভাবে মাস, দিন, বছর এমনি করবেন না, প্রথমত দিন দেবেন, তারপরে স্পেস দিয়ে, তারপরে মাস, তারপরে বছর। আর ফর্মটা ফিল আপ করবেন, কিন্তু একটা বিষয় বলে রাখি যে বাংলাতেও করতে পারেন, কিন্তু আমি বলবো যে ফর্মটা আপনারা ইংরেজিতে ফিল আপ করবেন এবং প্রত্যেকটা ক্যাপিটাল লেটার দিয়ে কিন্তু লিখবেন, যাতে করে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। কোনোভাবেই ভুল করার চেষ্টা করবেন না। আর ক্যাপিটাল লেটার লেখার সময় একটা বিষয় মনে রাখবেন, এই জন্যই বলছি ইংরেজিতে লিখতে, যাতে করে পরবর্তীতে যে সমস্ত দিন, মাস, বছর এগুলো বাংলা ইংরেজি অনেক সময় মিক্স হয়ে যায়, তার জন্য ইংরেজিতেই লেখার চেষ্টা করুন। 3 নম্বর বলা হচ্ছে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি, তিনি পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য। তো কারো মা প্রধান থাকে, অর্থাৎ মা হয়তো ফ্যামিলি হেড রয়েছে, কারো হয়তো বাবা, কারো স্বামী, কেউ স্ত্রী নিজেই হেড, এই তথ্যটা কিন্তু দিতে হবে। নেক্সট তারপরে বলা হচ্ছে পরিবারের প্রধানের আধার নাম্বার, অর্থাৎ আপনাকে আধার কার্ড নাম্বারটা লিখতে হবে। তারপর হচ্ছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, যদি থাকে ডিজিটাল রেশন কার্ড তার আইডিটা লিখতে হবে। এবার আসছে পরিবারের সদস্য সংখ্যা, অর্থাৎ পরিবারের মধ্যে কতজন সদস্য রয়েছে সেই সংখ্যাটা শুধুমাত্র লিখতে হবে, অর্থাৎ 4 থাকলে 4, 5 থাকলে 5, 3 থাকলে 3, 2 থাকলে 2, এভাবে লিখতে হবে। নেক্সট তারপরে যেটা সেটা হচ্ছে ঠিকানা। ঠিকানাটা কিন্তু স্থায়ী ঠিকানা, আপনি কোনো কাজের সূত্রে অন্য জায়গাতে থাকছেন সেটা নয়, যেখানে আপনি স্থায়ী বাসিন্দা, আপনার গ্রাম, ভিলেজ বা পোস্ট বা সেখানে পিএস, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, এই সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। নেক্সট তারপরে যোগাযোগ নাম্বার। এখানে যোগাযোগ নাম্বারটা এই জন্যই ভাইটাল বিষয় আপনাদের সামনে বলছি, কারণ এখানে বলা রয়েছে বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নম্বর দিতে হবে, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের সাথে, যেখানে আধার কার্ডটা আপনি দিলেন এখানে, এই আধার কার্ডের সাথে যেন লিঙ্ক থাকে, অর্থাৎ এখানে যে আপনি আধার কার্ড নাম্বারটা দিচ্ছেন তার সাথে যেন এই যোগাযোগ নাম্বারটার যে লিঙ্কটা কিন্তু থাকে। নেক্সট তারপরে বলা হচ্ছে পরিবারের যে বলা হচ্ছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যদের, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাবেন সদস্য 1, 2 এইভাবে কিন্তু রয়েছে। তো
এখানে প্রত্যেক সদস্যের নাম লিখতে হবে, তারপরে তার জন্ম তারিখ, তার লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক কেমন, পিতা হলে পিতা, পুত্র হলে পুত্র, পুত্রবধূ হলে স্ত্রী, স্বামী, এই সমস্ত ডিটেলসটা ভরতে হবে। এখানে বলা রয়েছে কলমটাতে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে হ্যাঁ কিংবা না সেটা, এবং বয়স 5 বছরের কম হলে আধার নম্বর না চিহ্নিত করতে পারেন। অর্থাৎ এমনও আছে যে পরিবারের বাকি যে সদস্য 2-1জন বাচ্চা বা শিশু রয়েছে যাদের হয়তো 5 বছরের কম এবং যাদের হয়তো আধার কার্ড নেই, তার জন্য কিন্তু আধার কার্ড নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। এভাবে কিন্তু 1 নম্বর পেজের যে তথ্য সেটা কিন্তু বলা হলো। এখানে 5 নম্বর 5 সদস্য নম্বর 5 পর্যন্ত দেওয়া রয়েছে। নেক্সট 10 নম্বর যে পয়েন্টটা কয়েরে 10 নম্বর পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। অর্থাৎ কি না, যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার ট্রানজ্যাকশন হয়ে থাকে বা হয় সেই অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নামটা, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে আইএফসি কোড। এখানে হেড অফ দ্য ফ্যামিলি ওনার দিতে হবে, তার সাথে বাকি সদস্যদেরও একইভাবে ফিল আপ করতে হবে। এখানে বলা বাহুল্য একটা বিষয় যে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। অর্থাৎ যেটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে সবাই চিন্তিত ছিলাম, এবং যারা ডিবিটি লিঙ্ক করেননি অবশ্যই তাড়াতাড়ি করে নেবেন, নিজের ফোন থেকেও করতে পারবেন। আমি সেই বিষয়েও তথ্য কিন্তু দিয়েছি, ভিডিও দেখতে পারেন। তো ডিবিটি লিঙ্ক করার সময় কি করবেন না, ডিবিটি লিঙ্ক করলেন, সেই ডিবিটি লিঙ্ক করার যে অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটাই কিন্তু ডিটেলসটা এখানে ফিল আপ করবেন। হেড অফ দ্য ফ্যামিলি থাকছে এবং বাকি যে সদস্য তাদেরও কিন্তু সেই একইভাবে ব্যাংক নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড সেটা দিতে হবে। সেটা যে কোনো ব্যাংক হতে পারে, পাঞ্জাব ব্যাংক হতে পারে, SBI ব্যাংক হতে পারে, যে কোনো ব্যাংক। এবার আসছে 11 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি না, এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি, হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল যে প্রাপ্তবয়স্ক সদস্য রয়েছে তাদের এপিক নাম্বার, অংশ নাম্বার, বিধানসভা ক্ষেত্র নাম সহ দিতে হবে। তো এখানে বলা রয়েছে যে এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর কোন বিধানসভার মধ্যে পড়েছেন সেই বিধানসভার নামটাও উল্লেখ করলেন, বিধানসভার নম্বরটাও, এবং অংশ বা পার্ট নাম্বার সেটাও কিন্তু উল্লেখ করলেন। কতজন না, যতজন প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদের, অর্থাৎ শিশু বাচ্চাদের তো থাকবে না, তাদের কিন্তু দরকার নেই। এবার আসছে বিভাগ। বিভাগ বলতে কি আপনার জাতি, কোন জাতিগত মধ্যে পড়ছেন, ইউআর, জেনারেল নাকি অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী অর্থাৎ EWS ইউআর, যেটা তপশিলি জাতি অর্থাৎ SC, নাকি তপশিলি উপজাতি ST, নাকি অন্যান্য অনগ্রসর শ্রেণী OBC, নাকি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী অর্থাৎ PVTG। তো যেটা থাকবে সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে, টিক করতে হবে। এবার আসছে খ নম্বর। খ নম্বর আসছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি সংক্রান্ত বিষয়ে এখানে দিতে হবে। তো এখানে কি বলা রয়েছে না, খাদ্য ভর্তুকির বিষয়ে বলা রয়েছে প্রথমত 1 নম্বর যেটা সেটা হচ্ছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, এটা প্রথমত জিজ্ঞেস করা হয়েছে, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। 2 নম্বর বলা হয়েছে যদি হ্যাঁ হয়, অর্থাৎ এখানে যদি আপনি হ্যাঁ করেন তবে তার কার্ডের ধরনটা কী ধরনের, অর্থাৎ AAY নাকি PHH নাকি SPHH নাকি RKSY1 নাকি RKSY2 নাকি ভর্তুকিহীন। তো যদি হ্যাঁ করেন তাহলে এখানে কোনটা হবে সেটা কিন্তু টিক করতে হবে। এবার আসছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, অর্থাৎ মাসভিত্তিক যে রেশন দেওয়া হয় রেশন দোকান থেকে, সেখান থেকে আপনি তুলছেন কিনা, হ্যাঁ থাকলে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন, ঠিক আছে। এবার আসছে সম্পদ, অর্থাৎ আপনার পারিবারিক সম্পদ ব্যাপারে জানতে চেয়েছে। প্রথম যেটা বলা রয়েছে যে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা বাড়ি রয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ লিখবেন, না থাকলে না। এবার আসছে পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং ROR হাল নাগাদের তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ড কপি অবশ্যই রাখবেন এবং এখানে হ্যাঁ হলে হ্যাঁ করবেন, ওকে। নেক্সট তারপরে 3 নম্বর বলেছে পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ শতকে, কত শতক জমি রয়েছে সেটা দিবেন, যেখানে রেজিস্ট্রেশন নথি এবং সর্বশেষ ROR এর জমির নথি অনুসারে। এবার আসছে সম্পদের মধ্যে যানবাহন, অর্থাৎ আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি রয়েছে, এখানে 4 চাকা বলেছে, 2 চাকা বলেনি, অর্থাৎ মোটর বাইকের কথা বলেনি, এখানে গাড়ি, জিপ, ট্রাক্টর এই সমস্ত বিষয়গুলো বলা হয়েছে। যদি হ্যাঁ তাহলে হ্যাঁ লিখবেন, এবং হ্যাঁ যদি হয় তাহলে গাড়ির সংখ্যাটা উল্লেখ করুন এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা এটা কিন্তু উল্লেখ করতে, কয়টি রয়েছে সংখ্যা সেটা এবং কি, আর এখানে মডেল নাম্বারটাও দিতে হবে। এবার আসছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা। স্বাস্থ্য বিমা যদি রয়েছে তাহলে অবশ্যই হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। যদি হ্যাঁ হয় তাহলে কি বলা হয়েছে
না হ্যাঁ যদি হয় তাহলে সরকারি বা বেসরকারি বিমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করতে হবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলি এবং বাকি সদস্যদেরও কিন্তু একইভাবে করতে হবে, সরকারি বেসরকারি নাকি কী ধরনের রয়েছে সেটা উল্লেখ করতে হবে এবং প্রত্যেক সদস্যের প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তাদের তথ্যটা এখানে দিতে হবে। এবারে ঘ নম্বর পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে আয় বা পেশা। অর্থাৎ এখানে বলা হয়েছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, যদি করেন তাহলে হ্যাঁ লিখবেন, না থাকলে না। পরিবারের সদস্যদের প্যান কার্ড নাম্বার যদি থাকে, এখানে মাস্ট বলেনি, যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন এবং তারপর প্রত্যেক হেড অফ দ্য ফ্যামিলি নাম লিখবেন, তারপরে প্যান কার্ড নাম্বার, বাকি সদস্যদের নাম, প্যান কার্ড নাম্বার, বাকি সদস্যদের নাম এবং প্যান কার্ড নাম্বারটা লিখতে হবে একইভাবে। এবার আসছে কর্মসংস্থান, অর্থাৎ আপনাদের বাড়িতে যতজন রয়েছে তাদের কর্মসংস্থানের ধরন কী ধরনের। তো প্রথমত হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার, এখানে তিনি সরকারি বেসরকারি নাকি সংগঠিত ক্ষেত্রে নাকি পরিযায়ী শ্রমিক নাকি বেকার নাকি অন্যান্য, যেটা হবে সেটা টিক করতে হবে, এভাবে দিতে হবে। এবং সেখানে বলা হয়েছে সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন এবং যদি থাকে প্রয়োজনীয় নথি সেটা স্বঘোষণা জমা দিতে বলা হয়েছে, অর্থাৎ লাইসেন্স ধরনের বা অ্যাপয়েন্টমেন্ট লেটার এই ধরনের বিষয়গুলো। ঠিক একইভাবে এখানে সদস্য 1 সদস্য 2 তাদেরও কিন্তু একইভাবে এটা ফিল আপ করতে হচ্ছে। এবার আসছে যেটা বিষয় সেটা হচ্ছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। যদি শিক্ষিত থাকে তাহলে 2 জন কি 3 জন কত রয়েছে এবং অশিক্ষিত কতজন রয়েছে সেটা উল্লেখ করতে হবে এবং পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাও কিন্তু প্রদান করতে হবে। অর্থাৎ প্রথমত পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি তিনি যদি শিক্ষিত হন, শিক্ষিত লিখলেন এবং তারপর তার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস নাকি হায়ার সেকেন্ডারি নাকি গ্র্যাজুয়েশন নাকি মাস্টার ডিগ্রি সেটা উল্লেখ করতে হবে। এবার আসছে পরিবারের সদস্য 1, ওনারও ঠিক একইভাবে ফিল আপ করতে হবে। কী থাকছে ওখানেও না, তিনি যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে শিক্ষিত এবং তারপর তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাটা। তারপর আসছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান কোনো ধারক রয়েছেন কি, অর্থাৎ যে রাজনৈতিক কাজে কি আপনি যুক্ত রয়েছেন বা কোনো পদে আসীন রয়েছেন, তাহলে হ্যাঁ থাকলে হ্যাঁ, আর যিনি এই পদে রয়েছেন তার সদস্য সংখ্যা নম্বরটা দিতে হবে। প্রয়োজনীয় সহায়ক নথিও কিন্তু জমা লাগবে, এটাও কিন্তু বলা হয়েছে। এবার আসছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি হয়ে থাকেন তাহলে হ্যাঁ, না থাকলে না। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বরটাও এখানে দিতে হবে এবং পেনশন স্লিপটাও সংযুক্ত করতে হবে। এবার আসছে কোনো সদস্য কি জিএসটি এর অধীনে নিবন্ধিত আছেন, যদি হ্যাঁ তাহলে হ্যাঁ, না থাকলে না। যদি হ্যাঁ হয় তাহলে GSTIN এই নাম্বারটাও দিতে হবে। এবার আসছে পরিবারের মোট বার্ষিক আয় কত টাকা, 1 লক্ষ বার্ষিক নাকি 1.5 লক্ষ, অর্থাৎ বৎসরে আপনার পারিবারিক আয় কত সেটা। এবার আসছে কিছু অন্যান্য পরিচয় ও নম্বরে যেটা দেওয়া রয়েছে। প্রথমত বলা হয়েছে CAA আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে তাহলে পরিবারের প্রধান প্রযোজ্য হলে প্রযোজ্য লিখবেন, নয় করলে নয়। যদি প্রযোজ্য হ্যাঁ হয় তাহলে অবশ্যই আবেদন নম্বর, ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট নম্বরটা দিতে হবে। ঠিক একইভাবে পরিবারের সদস্যের 1, 2 নম্বর যে রয়েছে লিস্ট, সেই লিস্ট হিসেবে লাগবে। এখানে যে CA এর ব্যাপারটা সেটা কিন্তু ডিটেলস তথ্য এখানে ভরতে হবে প্রত্যেক জনের সদস্য জন রয়েছে পরিবারের তাদের। এবার আসছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ড, ARD, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এই সমস্ত যে ক্রেডিট কার্ডগুলো রয়েছে তাদের কিন্তু নম্বর, ID সংখ্যা এবং যে তারিখে ইস্যু হয়েছে সেটা দিতে হবে। প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণও কিন্তু দিতে হবে, কে প্রদান করেছে, SDO, BDO কারা করেছে সেটা। প্রত্যেক সদস্যরও এটাও একইভাবে লাগবে। নেক্সট তারপরে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে যদি SIR অর্থাৎ যে লাস্ট SIR হয়েছে 2026 তার নাম যদি বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটা। যদি প্রযোজ্য নয় তাহলে না করে দেবেন, যদি না তাহলে পুরোটাই না, আর যদি হ্যাঁ হয় তাহলে যদি হ্যাঁ হয় তবে সে তার ডিটেলসটা কিন্তু এখানে ভরতে হবে, মামলার বিবরণটা এখানে দিতে হবে। সদস্য 1, 2, 3 করে রয়েছে এখানে। এবার আসছে 6 নম্বরে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। তো প্রথমত বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ যদি পরিবারের মধ্যে শিশুর সংখ্যাগুলো থাকে তাহলে শিশুর সংখ্যা, শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম এবং কী ধরনের বিদ্যালয়ে পড়ছেন, সরকারি সাহায্যপ্রাপ্ত নাকি স্পন্সর নাকি বেসরকারি, এই তথ্যগুলো কিন্তু শিশুদের নিয়ে জিজ্ঞেস করা হয়েছে পরিবারের মধ্যে। এবং যতজন পরিবারের শিশু সদস্য রয়েছে তাদের নাম উল্লেখ করে শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরনটাও উল্লেখ করতে হবে। এবার আসছে শিশুদের যখন দিলেন তখন শিশুদের
টিকাকরণের বর্তমান অবস্থা। অর্থাৎ যদি হ্যাঁ, তাহলে টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, সেটা টিকাকরণ করা হয়নি সেটা, যেটা বলবে সেটা। এখানে বলা রয়েছে যে যদি হ্যাঁ হয় তবে তাহলে কি বলা রয়েছে না টিকাকরণের কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ, এই সমস্ত তথ্যগুলো কিন্তু জানাতে বলা হয়েছে এই ফর্মের মধ্যে। এবার আসছে 6 যেটা বলা রয়েছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, যেটা তো আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? অর্থাৎ যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, যেমন লক্ষ্মী ভাণ্ডার রয়েছে, যেমন অন্নপূর্ণা ভাণ্ডার বললাম, বা স্বাস্থ্যসাথী বা যুবসাথী, তো কোনো প্রকল্পে যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, আর হ্যাঁ লিখলে কোন কোন প্রকল্পগুলো আপনি সুবিধা পাচ্ছেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলি থেকে শুরু করে বাকি প্রত্যেক সদস্যেরও ডিটেলসটা দিতে হবে। এরপর নেক্সট যেটা বলা হয়েছে বাদ দেওয়া হলে কারণ অর্থাৎ অফিস কর্তৃপক্ষ, এটা পুরনীয় বিষয়, এটা অফিস কর্তৃপক্ষ করবে, এবং ঘোষণা বা সম্মতি যেটা এখানে দেওয়া রয়েছে, যেমন ঘোষণা করা হয় সম্মতি এবং স্বাক্ষর লাগবে। তো এই হচ্ছে মোট 12টা পেজ, এবং শেষে একটা, এটা শুধু সরকারি ব্যবহারের জন্য ব্যবহার করবেন, এবং আপনাকে একটা রিসিভ কপি এখান থেকে দিয়ে দেবে কেটে নিয়ে। তো এই হচ্ছে ফর্ম ফিল আপের যে বিষয়, সেই বিষয়টা আপনার সামনে তুলে ধরলাম। এখন যে বিষয় সেটা হচ্ছে কি না, এই ফর্মটি আপনারা এবার কোথায় পাবেন? তো দেখুন, এই ফর্মটি কিন্তু বিডিও অফিস থেকে অর্থাৎ ব্লক থেকে আপনারা পাবেন, অথবা পঞ্চায়েতও প্রোভাইড করতে পারে। ফর্মটি ফিল আপ করবেন, ইংরেজিতে করবেন, ক্যাপিটাল লেটার করবেন, পরিষ্কারভাবে করবেন, কোনো যেন ভুল না হয়, সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন। ভুল তথ্য দিলে অনেক সময় ফেঁসে যাবেন পরবর্তী ক্ষেত্রে, এমনকি আপনি কোনো আর সরকারি যে এই যে প্রকল্পের সুবিধা সেটাও কিন্তু পেতে নাও পারেন। তার জন্য বলবো যে একদম সঠিক তথ্য দেবেন। আর এই ফর্মটি যদি আপনারা নিতে চান, অবশ্যই আমি পিডিএফটা ভিডিও ডেসক্রিপশানে দেওয়া যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে সেখানে আমি প্রোভাইড করে দেবো। ওখান থেকে আপনারা সম্পূর্ণ পিডিএফটা ডাউনলোড করতে পারবেন, তারপর সেটা প্রিন্ট বের করে নিয়ে আপনারা ফিল আপ করবেন। নতুবা সবথেকে বেস্ট হবে আপনাদের পঞ্চায়েত বা ব্লকের সাথে যোগাযোগ করে নিয়ে এই ফর্ম সম্পর্কে জিজ্ঞেস করা, এবং তারপর ফর্মটি সংগ্রহ করে ফিল আপ করে সেখানে আবার জমা করা। তো এই ছিল ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি। যদি কোনো ডাউট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে সকলে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে যে কোনো ধরনের আপডেট, স্কিম আপডেটগুলোর তথ্য সম্পূর্ণভাবে প্রোভাইড করা হয়ে থাকে, এবং প্রত্যেকটা ভিডিওই কিন্তু ডিটেলস তথ্য দেওয়া হয়ে থাকে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক বাকি শেয়ার করবেন, আর যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো যাই হোক, ভিডিওটা বেশি লেন্দি করছি না, আশা করছি সকলে বুঝতে পেরেছেন। তো অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার কোনো একটা আপডেট নিয়ে আপনার সামনে হাজির হব, ততক্ষণের জন্য জয় হিন্দ।